সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। যে যেখানে আছো, যেভাবে আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের সমন্বয় ও নিয়ন্ত্রণ এই অধ্যায়টিতে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমার লেকচার প্ল্যানটি আমি সাজিয়েছি। আজকে আমরা পড়ব স্নায়বিক নিয়ন্ত্রণ। এর মধ্যে জানতে হবে নিউরন কি, নিউরোগ্লিয়া কি, সিনাপস কি, নিউরোট্রান্সমিটার কি। আর এইগুলো যখন আমরা জানব, তারপরে আমরা পড়ব মস্তিষ্কের গঠন ও কাজ। মোটামুটি এই টপিকগুলো থেকে দেখা গেছে বিগত সালে কোশ্চেন এসেছে। অনেক সময় জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন হয়ে থাকে নিউরন কি, হয়ে থাকে নিউরোগ্লিয়া কি, সিনাপস বলতে কি বোঝায়। তারপর অনেক সময় দেখা গেছে মস্তিষ্কের গঠন বর্ণনা করো বা মস্তিষ্কের কাজ উল্লেখ করো, এই ধরনের কোশ্চেন হয়ে থাকে। যাই হোক, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বিষয়গুলো নিয়ে জানবো। তার আগে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তোমরা এই ক্লাসটি পরবর্তীতে সংরক্ষণের জন্য অবশ্যই নিজ নিজ ওয়ালে শেয়ার দিয়ে রাখো, যাতে পরবর্তীতে তোমরা এটা রিভিশন করতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিতে পারো আজকে আমাদের এই ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। আমি একটু দেখতে চাই যে এই মুহূর্তে আমার সাথে কে কে সংযুক্ত হয়েছে, এবং তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে তোমাদের প্রশ্ন এবং তোমাদের কোনো জানা থাকলে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সেই উত্তরগুলো দেওয়ার জন্য। আমি আরেকটু আন্তরিকভাবে দুঃখিত যে কারেন্ট চলে গেছে, হয়তো মানে আমি ওই একটু ঝাপসা বা এই হচ্ছে, তার জন্য দুঃখিত। আর তোমরা এক কাজ করবা, অবশ্যই তোমরা হেডফোন কানে দিয়ে ভিডিওটি দেখবা, তাহলে হয়তো এটা কি শব্দটা স্পষ্ট শুনতে পারো। যাই হোক, এই মুহূর্তে আমার সাথে তোমরা সংযুক্ত হয়েছ আচ্ছা। যাই হোক, আশা করি আমি আসলে অ্যাকচুয়ালি দেখতে পারতেছি না তোমরা কে দেখতেছো আর কে মানে কি উত্তর করতেছো। আমি পরবর্তীতে একটু দেখবো। আমরা চলে যাই, সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে দেখো, আমি লিখেছি সমন্বয় ও নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের আজকের অধ্যায়টির নামই হচ্ছে সমন্বয় ও নিয়ন্ত্রণ। প্রথমে আমি কি জানবো, আমি আজকে সমন্বয় জিনিসটা কি। তোমরা স্বাভাবিকভাবে সমন্বয় জিনিসটা কি বুঝো, যে কয়েকটা কাজ যদি একত্রে সংগঠিত হয়, তাদের মধ্যে একত্রে সুষ্ঠুভাবে সম্পাদন করা। দেখো, আমাদের মানবদেহে আমাদের বিভিন্ন অর্গানস বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে থাকি। যেমন ধরো, আমরা যখন ভাত খাই, তখন আমাদের এক ফার্স্ট কী করতে হয়, আমরা হাত দ্বারা ভাতগুলো ধরি, তারপরে মুখ দ্বারা গ্রহণ করি, তারপরে দাঁত দ্বারা চিবাই, পরে গলাধঃকরণ করি। দেখো, আমাদের প্রত্যেকটা অর্গানস ভাত খাওয়ার সাথে জড়িত। যেমন হাত এখানে কাজ করেছে, মুখ কাজ করেছে, দাঁত কাজ করেছে। তার মানে এই যে কাজ যে এরা করলো, এই অর্গানসগুলো বা এই অঙ্গগুলো যে কাজ করলো, অবশ্যই এই অর্গানসগুলোর মধ্যে একটা সমন্বয় এখানে আছে। নয়তো কি হইতো, হাত বলতো যে আমি খাওয়াই দিতে পারবো না, মুখ বলতো আমি চাবাবো না। তার মানে অবশ্যই একটা সমন্বয় আছে বিধেই কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন হয়ে থাকে। আর এই সমন্বয়টা মূলত আসলে হয় কিসের মাধ্যমে? এই সমন্বয়টা মূলত হয় দুইটা ওয়েতে, দুইটা ধাপে বা দুইটা ভাবে। একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। অর্থাৎ আমি যদি বলি সমন্বয় দুইভাবে হয়, একটা হচ্ছে স্নায়বিক, আর একটা হচ্ছে
রাসায়নিক। স্নায়বিক নিয়ন্ত্রণটা কিভাবে হয়? স্নায়বিক নিয়ন্ত্রণটা হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। কি বলছি আমি? স্নায়বিক নিয়ন্ত্রণটা হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে হয়? স্নায়ুতন্ত্রের মাধ্যমে। আর রাসায়নিক নিয়ন্ত্রণটা হয় হরমোনের মাধ্যমে। রাসায়নিক নিয়ন্ত্রণ কিসের মাধ্যমে হয়? হরমোনের মাধ্যমে হয়। তাহলে আজকে আমরা বলছি যে স্নায়বিক নিয়ন্ত্রণটা নিয়ে আলোচনা করব, মস্তিষ্কের গঠন নিয়ে আলোচনা করব। রাসায়নিক সমন্বয়টা আমরা পরবর্তী ক্লাসে কোনো একটা সময় করব। এক্ষেত্রে তারপরে একটু বলে রাখি যে এই যে স্নায়বিক এবং রাসায়নিক দুইটার মাধ্যমে এটা কিন্তু শুধুমাত্র অ্যানিমেল বা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি মনে করো যে তাহলে প্রাণীদের ক্ষেত্রে যদি স্নায়বিক নিয়ন্ত্রণ রাসায়নিক নিয়ন্ত্রণ হয়, উদ্ভিদের ক্ষেত্রে আসলে কোন ধরনের নিয়ন্ত্রণ হয়? উদ্ভিদের ক্ষেত্রে তুমি স্বাভাবিক একবার চিন্তা করো তো, তুমি কি কখনো শুনছো যে উদ্ভিদের ব্রেন আছে, উদ্ভিদের স্নায়ুতন্ত্র আছে, উদ্ভিদের নিউরন আছে? আমরা এটা শুনি না। হ্যাঁ, আমরা এটা জানি যে উদ্ভিদের জীবন আছে, কিন্তু কখনো আমরা এটা শুনি নাই যে উদ্ভিদের ব্রেন আছে, উদ্ভিদের মস্তিষ্ক আছে। তাহলে ধরে নিতে পারি উদ্ভিদের নিয়ন্ত্রণটা অবশ্যই স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয় না। তাহলে উদ্ভিদের নিয়ন্ত্রণটা কীভাবে হয়? উদ্ভিদ যে খাবার গ্রহণ করে সেটা পাতায় পৌঁছায়, সেখানে খাদ্য উৎপন্ন হয়, সেটা আবার পরিবাহিত হয়, এই যে নিয়ন্ত্রণ, এটা কীভাবে হয়? এটা আসলে মূলত রাসায়নিকভাবে এই নিয়ন্ত্রণটা সংঘটিত হয়। আর এই রাসায়নিকভাবে উদ্ভিদকে কাজ করে বিভিন্ন ধরনের হরমোন। আর উদ্ভিদের হরমোনকে আমরা জানি ফাইটো হরমোন বলে। যেমন আমরা যে অক্সিন, জিবেরেলিন এগুলো জানি, এগুলো হচ্ছে উদ্ভিদের ফাইটো হরমোন। আর এই উদ্ভিদের এই ফাইটো হরমোনগুলোর মাধ্যমেই মূলত উদ্ভিদের রাসায়নিক সমন্বয়ের মাধ্যমে উদ্ভিদের কার্যক্রমগুলা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আজকে আমরা বলছি যে মানুষের নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূলত রাসায়নিক এবং স্নায়বিক দুইটা নিয়ন্ত্রণ কাজ করে। আর তার মধ্য থেকে আজকে আমরা করব স্নায়বিক নিয়ন্ত্রণ। আর এই স্নায়বিক নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে স্নায়ুতন্ত্র কি। স্নায়ুতন্ত্র, তাহলে একবার বলি যে স্নায়ুতন্ত্র, আমি প্রথমেই বলছি যে স্নায়ুতন্ত্রের মাধ্যমেই মূলত স্নায়বিক নিয়ন্ত্রণটা সংঘটিত হয়। আর এই স্নায়ুতন্ত্র আমরা জানি যে একটা তন্ত্র বা সিস্টেম তৈরি হয় কতগুলো অর্গানস বা অঙ্গের মাধ্যমে। কতগুলো অর্গানস বা অঙ্গের মাধ্যমে। সেক্ষেত্রে স্নায়ুতন্ত্রের অর্গানসগুলো বা অঙ্গগুলো কি? স্নায়ুতন্ত্রের অর্গানসগুলো হচ্ছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, বিভিন্ন ধরনের নার্ভস, বিভিন্ন ধরনের স্নায়ু, যে কর্টিক স্নায়ু, সুষুম্না স্নায়ু, এগুলা তাহলে অর্গানস। এই অর্গানসগুলো আমরা জানি একটা অঙ্গ তৈরি হয় কতগুলো টিস্যুর মাধ্যমে। কতগুলো টিস্যু একত্রিত হয়ে অর্গানস গঠন করে, কোনো একটা অঙ্গ গঠন হয়। টিস্যু কি? কতগুলো টিস্যু একত্রিত হয়ে অর্গানস বা অঙ্গ গঠন করে। কারণ টিস্যু কি? আমরা জানি টিস্যু হচ্ছে একগুচ্ছ সেল বা একগুচ্ছ কোষ যারা একই উৎস থেকে উৎপত্তি লাভ করে এবং একই ধরনের কাজে অংশগ্রহণ করে থাকে। এই কোষগুচ্ছ বা টিস্যুগুচ্ছ, সেল বা কোষগুচ্ছকে বলা হয় টিস্যু। তাহলে প্রথমত একটা টিস্যু যদি চিন্তা করো, একটা কোষ এর ভিতরে যে কাজটা হয়, আমরা জানি কোষের ভিতরে অবশ্যই কাজ হয়। একটা কোষের ভিতরে যে কাজটা হয়, অবশ্যই একটা টিস্যুর মধ্যে যখন একাধিক কোষ থাকে তখন প্রত্যেকটা কোষের মধ্যে আলাদা আলাদা কাজ হয়। এক একটা অর্গানসের মধ্যে যখন অনেকগুলো টিস্যু থাকে তখন প্রত্যেকটা টিস্যুর মধ্যে আলাদা আলাদা কাজ হয়। আর প্রত্যেকটা টিস্যু বা অর্গানস যখন আলাদা আলাদা কাজ করে তখন যখন একটা তন্ত্র গঠন করে, এই তন্ত্রের মাধ্যমে যে অর্গানসগুলো আছে সেই অর্গানসগুলো আলাদা আলাদা কাজ করে। খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো, যদি একটা কোষের ভিতরে যে একটা কাজ হয়, একাধিক কোষের ভিতরে যখন একাধিক কাজ হয় তখন এই কাজগুলোর মধ্যেই একটা সামঞ্জস্য বা একটা সমন্বয় দরকার পড়ে। আর এই সমন্বয়টাকে আমরা বলতেছি মানুষের কাজে সমন্বয়। আর এই সমন্বয়টা নিয়ন্ত্রণ হয় আমি বলছি স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তাহলে স্নায়ুতন্ত্র জিনিসটা কি? বলতে পারি স্নায়ুতন্ত্রের কোষ। তাহলে স্নায়ুতন্ত্রের কোষ কারা?
আমরা জানি, তোমরাও জানো, যে স্নায়ুতন্ত্রে সাধারণত দুই ধরনের কোষ দেখা যায়। দুই ধরনের স্নায়ুতন্ত্রের কোষগুলো কয় ধরনের? দুই ধরনের কোষ থাকে, যার একটা নাম হচ্ছে স্নায়ু কোষ, স্নায়ু কোষ। এই স্নায়ুতন্ত্রের কোষগুলোকে বলা হয় স্নায়ু কোষ। দুই ধরনের স্নায়ু কোষ আছে, আর একটার নাম হচ্ছে নিউরন, আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। এটা কি বললাম? নিউরোগ্লিয়া। আসলে মূলত স্নায়ুতন্ত্রের প্রধান কোষটাই হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্রের প্রধান যে কাজগুলো হয়, অর্থাৎ বেশি পরিমাণে যে কোষটা আছে স্নায়ু কোষ, সেই কোষটার নাম হচ্ছে নিউরন। মানুষের স্নায়ুতন্ত্রে প্রায় 100 বিলিয়ন, আমি বারবার বলছি, মানুষের নিউরন সংখ্যা প্রায় 100 বিলিয়ন। বিভিন্ন বইয়ের মধ্যে এটা একটু জটিলতা আছে, বিভিন্ন বইয়ের মধ্যে একটু ভুল আছে। দেখা গেছে যে স্পেসিফিক 100 বিলিয়নটাই ম্যাক্সিমাম বইয়ের মধ্যে আমি দেখেছি। তার মানে এটাই মানে যুক্তিযুক্ত একটা উত্তর। অনেক সময় এটা ভুল হয়, অনেক বইয়ের মধ্যে আছে। যাই হোক, মনে রাখবা যে মানুষের স্নায়ুতন্ত্রে কোষ সংখ্যা হচ্ছে, বা নিউরন কোষ সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন। আর নিউরোগ্লিয়ার সংখ্যা হচ্ছে 1 বিলিয়ন। নিউরন সংখ্যা কত বলছি? 1 বিলিয়ন। এটা বারবার এটা মনে রাখতে হবে যে নিউরন সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন, আর নিউরোগ্লিয়ার সংখ্যা হচ্ছে 1 বিলিয়ন। যাই হোক, যেহেতু নিউরন বলতেছিলাম, তাহলে আমরা একটু জেনে নিই যে নিউরন জিনিসটা কি। তাহলে আমরা বলব নিউরন কি। খেয়াল করো, প্রথমে বলছি নিউরন হচ্ছে এক ধরনের স্নায়ু কোষ। নিউরন হচ্ছে এক ধরনের স্নায়ু কোষ। আর একটু সুন্দর করে যদি বলতে পারি, আমরা বলি যে বলতে পারি স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে নিউরন বলে। স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে নিউরন বলে। মানুষের নিউরন সংখ্যা কত বলছি? মানুষের নিউরন সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন। আমি আবার বলছি, মানুষের নিউরন সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন। সেক্ষেত্রে নিউরন, যদি আমরা নবম দশম শ্রেণীতে নিউরনের গঠন করে আসি, তারপর আমরা আরেকটু দেখে নিই যে একটা নিউরন দেখতে মোটামুটি এরকম যদি হয়, একটা নিউরন মোটামুটি দেখতে এরকম। একটা নিউরনের দুইটা অংশ থাকে, যার একটা অংশ হচ্ছে সেল বডি বা কোষ দেহ। আরেকটা অংশ হচ্ছে প্রলম্বিত অংশ বা প্রসেসেস বা প্রলম্বিত অংশ। তাহলে কি বলছি যে নিউরনের প্রধান দুটি অংশ থাকে, যার একটা অংশ হচ্ছে সেল বডি বা কোষদেহ, আর একটা অংশ হচ্ছে প্রলম্বিত অংশ বা প্রসেসেস। প্রথমে যদি বলি এই কোষদেহে কি কি আছে, আমরা জানি একটা কোষের মধ্যে এরকম কি থাকে, একটা কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে। নিউরনের কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে, বাট নিউরন কোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। কি বলে? নিউরন কোষের সাইটোপ্লাজমকে বলে নিউরোপ্লাজম। এক্ষেত্রে নিউরনের মধ্যে কোষটার মধ্যে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। আর নিউরন কোষের একটা তথ্য তোমরা জানো, যে আমরা জানি স্নায়ু কোষ তথা নিউরন কোষ বিভাজিত হয় না। এখন কথা হচ্ছে, আমরা জানি কোষ বিভাজন হয়,
কোষ বিভাজন মাইটোসিস, মিওসিস, অ্যামিটোসিস, এরকম কোষ বিভাজন হয়, কিন্তু নিউরন কোষের বিভাজন কেন হয় না? তোমাদের জানা থাকলে কমেন্টসে জানাবো। আশা করি সবাই জানো, তারপরে আমি একটু বলেই দিই নিউরন কোষের কেন বিভাজন হয় না। একটা কোশ্চেন হয় যে নিউরন কোষের কেন বিভাজন হয় না। আমরা জানি যে একটি কোষের, একটা প্রাণী কোষের একটা সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় কিছু সক্রিয় সেন্ট্রিওল থাকে, যেটাকে সক্রিয় সেন্ট্রিওল, যা প্রাণী কোষকে বিভাজনের সময় স্পিন্ডল অ্যাপারচার বা মাকু যন্ত্র তৈরিতে সহায়তা করে কোষের বিভাজন করে। তাহলে এই নিউরন কোষের মধ্যে কোনো ধরনের সক্রিয় সেন্ট্রিওল থাকে না, আর এই সক্রিয় সেন্ট্রিওল না থাকার কারণে মূলত নিউরন সেল বা নিউরন কোষটি বিভাজিত হতে পারে না। এখন একটা কোশ্চেন যদি আমি তোমাকে করি, বা মাথায় আমারও আসে, তোমাদেরও আসার কথা, যে নিউরন কোষ যদি বিভাজিত হইতো তাহলে কি হইতো? এখন নিউরন কোষ যদি বিভাজিত হয় তাহলে কি হইতে পারত? খেয়াল করো, নিউরন কোষ বা বিভাজিত না হওয়ার পিছনেই আমাদের সুবিধাটা কি? নিউরন কোষ যদি বিভাজিত হইতে, আমরা জানি যে নিউরন একটা কোষ বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করে ওটা বৃদ্ধি পায়। এখন তোমার কোশ্চেন হতে পারে, স্যার ছোটবেলায় নিউরন সংখ্যার বড় অবস্থায় কি নিউরন সংখ্যা সমানই থাকে? হ্যাঁ, ছোট অবস্থায় একটা নিউবর্ন বেবি, এই নিউরন সংখ্যা যা একজন বয়স্ক ব্যক্তির মস্তিষ্কের নিউরন সংখ্যা ঠিক তাই। এখন বলতে পারো, স্যার তাহলে নিউরন যদি সমানই হয়, মানুষের মস্তিষ্ক যদি সমানই হয়, তাহলে কেন একজনের বুদ্ধি বেশি থাকে আর একজনের বুদ্ধি কম থাকে? এইটা একটা লজিক আছে, এটা পরেতে যাচ্ছি। তার আগে যেটা বলতেছিলাম যে নিউরন কোষের যদি বিভাজিত হইতো তাহলে কি হইতে পারত? আমরা জানি, আমরা যে বিষয়গুলা সারাদিনে করে থাকি বা যে বিষয়গুলা আমরা মুখস্থ করে থাকি, যাই করি না কেন, আমাদের সব কিছু ব্রেইনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে স্মৃতি হিসেবে থেকে যায়, আর এই স্মৃতিটাকে ধারণ করে মূলত এই নিউরন কোষগুলো। তাহলে আজকে আমি যা শিখতেছি, এই শিক্ষাটাই আমার নিউরন এটাকে ধারণ করে আছে। এখন যদি ধরো কালকে যদি আমার ওই নিউরনটা বিভাজিত হয়ে যায়, বিভাজিত হওয়া মানে কি, নিউরনটা ভাগ হয়ে যায়, ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে আমার স্মৃতিটাও কি হয়ে যাবে, ভাগ বা বিভাজিত হয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে যদি আজকে আমি যে জিনিসটা শিখলাম, যদি নিউরনটা বিভাজিতই হইতো, তাহলে কালকে ওই জিনিসটা আমি কি ভুলে যাইতাম। বা হঠাৎ করে যে ক্লাস করাইতেছি, হঠাৎ বিভাজন হয়ে গেল, আমি হঠাৎ করে আমি ভুলে যেতাম যে আমি কি করতেছি, কেন দাঁড়িয়ে আছি। তার মানে নিউরন কোষ বিভাজিত না হওয়ার সুবিধাটা হচ্ছে আমরা যে স্মৃতিতে যে বিষয়টা ধারণ করতেছি, এটা থেকে যাচ্ছে, কারণ এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থেকে যায়। তবে হ্যাঁ, আমরা বলে থাকি যে লোপ পায়, স্মৃতি লোপ পায়। আসলে স্মৃতি লোপ পাওয়ার পিছনেও কিছু কারণ আছে, আমরা আসবো আস্তে আস্তে, এই টপিকগুলো যখন পড়ব তখন জানবো, ওটা পড়ে যাচ্ছি। আসো এখানে তাহলে বললাম যে কোষ দেহের মধ্যে সেন্ট্রিওল থাকে না বিদায় নিউরন কোষ তথা স্নায়ু কোষের মধ্যে নিউরন কোষগুলো বিভাজিত হতে পারে না। এর মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে কিছু নিসল দানা থাকে বা নিসল গ্রানিউল থাকে, মূলত এইটুকু নিয়েই হচ্ছে কোষ দেহ বা সেল বডি। এছাড়াও নিউরনের আরেকটা অংশ আছে যার নাম বলছি প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশ আবার দুই ধরনের। একটা দেখো, এই কোষ দেহের বাইরে দিয়ে এই যে খাটো খাটো শাখা প্রশাখা যুক্ত এরকম কিছু প্রলম্বিত অংশ দেখা যাচ্ছে, যা খাটো, এইটাকে বলা হচ্ছে খাটো প্রলম্বিত অংশ বা ডেনড্রাইট। এটা বলা হচ্ছে কি ডেনড্রাইট বা খাটো প্রলম্বিত অংশ। আর এই দিকে যে লম্বা অংশটা, এই লম্বা অংশটাকে বলা হয় লম্বা প্রলম্বিত অংশ বা অ্যাক্সন। লম্বা প্রলম্বিত অংশ বা অ্যাক্সন বলে। অ্যাক্সনের বাহির দিয়ে যে আবরণ থাকে, এই আবরণটা হচ্ছে অ্যাক্সোলেমা বলে। এটা সাধারণত মায়োলিন শীথ
বা চর্বি আবরণ বিশেষ। আর এর মধ্যে যে কোষগুলো আছে এই কোষগুলোকে বলা হয় সোয়ান কোষ। এই কোষগুলোকে বলা হয় সোয়ান সেল বা সোয়ান কোষ। আর এই সোয়ান কোষ দুটির মাঝের অংশটাকে বলা হয় যে সংযোগস্থল, এই অংশটাকে বলা হয় রেনবিয়ারের পর্ব। বলা হয় সোয়ান কোষের মাঝে খাঁজকা অংশ করে বলা হয় রেনবিয়ারের পর্ব। বিজ্ঞানী রেনবিয়ার এটা আবিষ্কার করছে বলে তার নাম অনুযায়ী এটা রেনবিয়ারের পর্ব নামকরণ করা হয়েছে। আর সব শেষের যে অংশটা এইখানে, এই অংশটাকে বলা হয় সিনাপটিক নব। এটাকে বলা হয় সিনাপটিক নব বলে, অংশটার নাম হচ্ছে সিনাপটিক নব। এখন মানুষের স্নায়ুতন্ত্রে এই নিউরনগুলা, একটা নিউরন আরেকটা নিউরন, আমি বলছি প্রায় 100 বিলিয়নের মতো নিউরন আছে। এই নিউরনগুলা একটা নিউরনের সাথে আরেকটা নিউরন, ধরো এটা একটা নিউরন, এটা আরেকটা নিউরন, এটা আরেকটা নিউরন, এরকম একটা নিউরনের সাথে আরেকটা নিউরন সজ্জিত হয়ে এরকম স্নায়ু গঠন করে থাকে। যেমন খেয়াল করো যে আমাদের হাতের মধ্যে যদি একটা মশার কামড় দেয়, তাহলে আমরা একটা যে মশার কামড় যে ব্যথা বা যে সেন্স, যে উদ্দীপনাটা, সেটা মশার এই কামড়ের উদ্দীপনাটা এইদিক দিয়ে স্নায়ুর মাধ্যমে সেটা মস্তিষ্কে পৌঁছায়। এই যে এই স্নায়ুর মাধ্যমে যে মস্তিষ্কে পৌঁছেছে, এখান থেকে যে স্নায়ুটা, এই স্নায়ুটা আসলে নিউরন টু নিউরন নিউরন এগুলো যুক্ত হয়ে হয়ে এখানে একটা লাইন তৈরি করছে। এই যে একটা নিউরন আর একটা নিউরনের সাথে যে সংযোগটা হয়, আসলে মূলত একটা নিউরনের এই সিনাপটিক নবের সাথে, একটা নিউরনের সিনাপটিক নবের সাথে অন্য একটা নিউরনের কোষ দেহে থাকে এই যে যে খাটো খাটো ডেনড্রাইট, এই ডেনড্রাইট মূলত যুক্ত হয়। অর্থাৎ একটি নিউরনের সিনাপটিক নবের সাথে অন্য একটি নিউরনের ডেনড্রাইট যুক্ত হয়ে এরকম নার্ভস বা স্নায়ু তৈরি করছে। পাশাপাশি দুটি নিউরনের এই সংযোগ স্থলটাকে মূলত বলা হয় সিন্যাপস। কি বললাম? পাশাপাশি দুটি নিউরনের সংযোগ স্থলকে বলা হয় সিন্যাপস। আর এই সিন্যাপসের মাধ্যমে কি হয়, একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মধ্যে উদ্দীপনাগুলা পরিবাহিত হয়। আর এই পরিবহনের জন্য যে রাসায়নিক পদার্থটা, অর্থাৎ একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে উদ্দীপনাটা পরিবাহিত হয়, এই পরিবাহিত হওয়ার জন্য এক ধরনের রাসায়নিক পদার্থ বা এক ধরনের কেমিক্যাল কাজ করে, যার নাম হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার বা নিউরোহরমোন বলে থাকে। তাহলে আমরা কি পেলাম? প্রথম পেলাম নিউরন। নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক। মানুষের স্নায়ুতন্ত্রের নিউরন সংখ্যা হচ্ছে 100 বিলিয়ন। এক্ষেত্রে পেলাম সিনাপস। সিনাপস কি? সিনাপস বলছি পাশাপাশি দুটি নিউরন সংযুক্ত হয়ে যে স্নায়ু গঠন করে, এই পাশাপাশি নিউরন দুটির সংযোগ স্থলকে বলা হয় সিনাপস। অর্থাৎ সিনাপসের মাধ্যমে স্নায়ু উদ্দীপনাগুলা বা জিগ উদ্দীপনাগুলা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে পরিবাহিত হয়ে হয়ে মস্তিষ্কে যায়। আর মস্তিষ্ক থেকে সেটা প্রসেস করে তার যে রেজাল্ট, যে ডাটা, যে কি বলে এটাকে সাড়া প্রদান করে, এই সাড়াটাও আবার কোনো অর্গানসের মধ্যে ফিরে আসে এই নিউরনের মাধ্যমে। তারপরে পেলাম নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার বলছি দুটি নিউরনের মধ্যে বা নিউরন থেকে নিউরনের মধ্যে যে রাসায়নিক পদার্থের মাধ্যমে উদ্দীপনাগুলো পরিবাহিত হয় তাদেরকে বলা হয় নিউরোট্রান্সমিটার, যার আরেকটা নাম হচ্ছে নিউরো হরমোন। তাহলে এবার থেকে গেল কি? নিউরোগ্লিয়া। হ্যাঁ, আমি তখনই বলছি নিউরোগ্লিয়া হচ্ছে এক ধরনের বিশেষ স্নায়ুকোষ, যার সংখ্যা বলছি 1 বিলিয়ন। তাহলে নিউরন থাকে, নিউরনই যদি কাজ করে, নিউরোগ্লিয়ার কাজটা কি? আসলে নিউরোগ্লিয়ার মধ্যেই নিউরন, অর্থাৎ নিউরনগুলা নিউরোগ্লিয়ার ভিতরে অবস্থান করে।
অবস্থান করে এরা কি করে, নিউরনের সাপোর্টিং কোষ হিসেবে কাজ করে, নিউরনকে সহযোগী কোষ হিসেবে কাজ করে থাকে। কোনো কারণে যদি একটি নিউরন কোষ মারা যায় তখন এই নিউরোগ্লিয়াগুলো তার সাপোর্টেড কোষ হিসেবে কাজ করে থাকে। এবার নিউরোগ্লিয়া, তাহলে তোমাকে তখন বলছিলাম যে নিউরন কোষ, স্নায়ু কোষের সাধারণত বিভাজন হয় না। তাহলে তোমার একটা মনে কোশ্চেন অলরেডি হয়তো মাথায় এসে গেছে বা আসছে যে নিউরন কোষ বা স্নায়ু কোষ যদি বিভাজিত না হয় তাহলে আমরা জানি যে মস্তিষ্কের ক্যান্সার বা মস্তিষ্কের যে ব্রেন টিউমার হয়ে থাকে, মস্তিষ্কের যে টিউমার হয়ে থাকে সেগুলো কীভাবে হয়। আমরা তো জানি যে টিউমার হচ্ছে কোষের অস্বাভাবিক বিভাজনের ফলে অস্বাভাবিক বৃদ্ধি। তাহলে যদি নিউরন কোষের বিভাজন বা স্নায়ু কোষের যদি বিভাজনই না হয় তাহলে সেই টিউমার কোষ বা ব্রেন ক্যান্সার কেন হয়? আসলে এই ক্ষেত্রে এই যে নিউরোগ্লিয়ার কথা বলছি, এই নিউরোগ্লিয়া মূলত আসলে বিভাজিত হতে পারে। নিউরন যদিও বিভাজিত হয় না কিন্তু নিউরোগ্লিয়া কী হতে পারে, বিভাজিত হতে পারে বা বিভাজন হয়। এই নিউরোগ্লিয়াগুলোই মূলত বিভাজনের মাধ্যমেই তৈরি হয়, এরকম অস্বাভাবিক বিভাজনের মাধ্যমেই তৈরি হয় ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমারের মতো রোগগুলো। সেই ক্ষেত্রে এই নিউরোগ্লিয়া সাধারণত আমরা জানি যে 4 ধরনের নিউরোগ্লিয়া দেখা যায়। কয় ধরনের নিউরোগ্লিয়া দেখা যায়? 4 ধরনের নিউরোগ্লিয়া দেখা যায়। যার মধ্যে একটা হচ্ছে অস্টিওসাইট, আরেকটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, আরেকটা হচ্ছে অ্যাপেনডাইমা, আরেকটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। তাহলে বলছি নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হচ্ছে বিশেষ ধরনের স্নায়ুকোষ যারা নিউরনের সাপোর্টেড কোষ হিসেবে কাজ করে থাকে এবং এই নিউরোগ্লিয়ার মধ্যে নিউরন অবস্থান করে। কোনো কারণে নিউরন যদি মৃত্যু হয় তখন নিউরোগ্লিয়া তার সহযোগী হিসেবে কাজ করে থাকে। এই ক্ষেত্রে নিউরোগ্লিয়ার কি হয়, বিভাজন হতে পারে। এক্ষেত্রে 4 ধরনের নিউরোগ্লিয়া দেখা যায়: অস্টিওসাইট, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাপেন্ডাইমা আর হচ্ছে মাইক্রোগ্লিয়া। তাহলে এই ছিল মোটামুটি নিউরন, নিউরোগ্লিয়া, সিনাপস, নিউরোট্রান্সমিটার এগুলার স্বাভাবিক আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটু দেখে নিতে চাই, তোমাদের কমেন্টস একটু আমি দেখে নিতে চাই যে তোমরা কি ধরনের কমেন্টস করেছো। জাস্ট 1 মিনিট আমি একটু দেখে নিচ্ছি। তোমরা অনেকে আছো। যাই হোক, আমরা এবার নেক্সট টপিকে চলে যাই। আমরা বলছিলাম যে আমরা আজকে পড়ব মস্তিষ্ক এবং মস্তিষ্কের গঠন। যদি প্রথমে আসো মস্তিষ্ক পড়ার আগে আমরা একটু জেনে নিই। আমরা বলতেছিলাম যে স্নায়ুতন্ত্র, তখন বলেছিলাম স্নায়ুতন্ত্র। আসলে মূলত মানুষের স্নায়ুতন্ত্রকে 2টি অংশে ভাগ করে পড়া যায়। একটা অংশ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে প্রান্তীয়
স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে কয়টা অংশে বলছি আমি? দুটো অংশে ভাগ করে পড়া যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবার দুইটা অংশ, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। প্রান্তীয় স্নায়ু পরে আসতেছি। এই যে কেন্দ্রীয় স্নায়ুর কথা বলছিলাম, এই কেন্দ্রীয় স্নায়ুর প্রধানত দুটো অংশ। একটা অংশ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এখন এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবার দুইটা অংশ, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে মস্তিষ্ক আর হচ্ছে কি সুষুম্নাতন্ত্র। আর প্রান্তীয় স্নায়ুগুলো কি? প্রান্তীয় স্নায়ুগুলো হচ্ছে এই কেন্দ্রীয় স্নায়ু থেকে যে সকল স্নায়ুগুলা উৎপত্তি লাভ করে তাদেরকে মূলত প্রান্তীয় স্নায়ু বলা হয়। প্রান্তীয় স্নায়ু দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু, স্বয়ংক্রিয় স্নায়ু, আর একটা হচ্ছে অস্বয়ংক্রিয় বা অনৈচ্ছিক স্নায়ু। আর স্বয়ংক্রিয় বা ঐচ্ছিক স্নায়ু আর হচ্ছে অস্বয়ংক্রিয় বা অনৈচ্ছিক স্নায়ু। স্বয়ংক্রিয় স্নায়ু আবার দুই ধরনের, একটা হচ্ছে করটিক স্নায়ু, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু কয় ধরনের হচ্ছে? দুই ধরনের, একটা করটিক স্নায়ু আর হচ্ছে সুষুম্না স্নায়ু। অনৈচ্ছিক স্নায়ুর মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। যাই হোক, আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। মেইন যে টপিকটা আমরা বলছি যে কেন্দ্রীয় স্নায়ুর দুটো অংশ, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। আজকে আমরা এই মস্তিষ্কের গঠন এবং কাজ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা চলে যাব যে মস্তিষ্ক কি। আমাদের যদি আমি বলি মস্তিষ্ক কি, মস্তিষ্ক হচ্ছে ব্রেন, এই যে মাথা বা করটির ভিতরে, যাকে আমরা ঘিলু বলে থাকি, এই করটির ভিতরে অবস্থান করে। হ্যাঁ, সেক্ষেত্রে মস্তিষ্কের যদি একটু সংজ্ঞায়িত করতে চাই, আর মস্তিষ্কটার উৎপত্তিটা থেকে মূলত আরেকটু বলা উচিত ছিল যে স্নায়ুতন্ত্রটার উৎপত্তি হচ্ছে যে আমাদের যে ভ্রূণীয় বা জার্ম লেয়ার আছে, তিনটা স্তর আছে, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যান্ডোডার্ম। এই অ্যাক্টোডার্ম থেকে কিন্তু মূলত স্নায়ুতন্ত্রের উৎপত্তি। সেক্ষেত্রে আমরা জানি, আরেকটা জানি যে কর্ডাটা পর্বের প্রাণীদের তিনটি প্রধান বৈশিষ্ট্য ছিল। একটা হচ্ছে মেরুদণ্ড উপস্থিতি, মেরুদণ্ড থাকে বা নটকট থাকে, নটকট রূপান্তরিত হয়ে মানুষের ক্ষেত্রে মেরুদণ্ড হয়। আরটা হচ্ছিল যে ফাঁপা স্নায়ুরজ্জু, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, আরটা ছিল গলবিলীয় ফুলকারন্ধ্র। এই যে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, এটা কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের তথা মানুষদের ক্ষেত্রে মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ডে পরিণত হয়। তাহলে এই যে স্নায়ুরজ্জুটি থেকেই মূলত এই মস্তিষ্ক এবং যে সুষুম্না কাণ্ড অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশগুলো গঠিত হয়ে থাকে। তাহলে মস্তিষ্ক কোত্থেকে? ধরো এটা যদি স্নায়ুতন্ত্র কি বলে গে স্নায়ুরজ্জু হয়ে থাকে, এই ভ্রূণীয় স্নায়ুরজ্জুর প্রথম তিনটি খণ্ডক, ভ্রূণীয় স্নায়ুরজ্জুর প্রথম তিনটি খণ্ডক বিষমভাবে স্ফীত হয়ে মূলত এই মস্তিষ্কটা গঠন করে থাকে। অর্থাৎ ভ্রূণ অবস্থায় যে স্নায়ুরজ্জুটা ছিল, এই প্রথম তিনটি খণ্ড স্ফীত হয়ে, বিষমভাবে স্ফীত হয়ে এরকম মস্তিষ্ক গঠন করে, যা এই করটি অর্থাৎ মাথার খুলি যে ওকে বলে, এই করটির ভিতরে অবস্থান করে। তাহলে আমরা যদি মস্তিষ্ক সংজ্ঞায়িত করতে চাই, তাহলে কি বলতে পারি? যে করটির ভিতরে অবস্থিত যে স্ফীত অংশটি মানুষের সকল ধরনের শরীরবৃত্তীয় কাজকে
নিয়ন্ত্রণ করে থাকে, এই স্ফীত অংশটাকে মূলত বলা হচ্ছে মস্তিষ্ক। তাহলে কি বললাম, যে মানুষের কর্টির ভিতরে অবস্থিত যে স্ফীত অংশটি মানুষের শরীরবৃত্তীয় সব ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে, তাকে মস্তিষ্ক বলে। কারণ এই যে আমার হাতে যখন একটা মশায় কামড় দিল, এইখানে স্নায়ুগুলো যখন এটা মস্তিষ্কে বা ব্রেইনে বা কেন্দ্রীয় স্নায়ুতে নিয়ে গেল, আসলে এই মস্তিষ্কই কিন্তু মূলত এটা কিসে কামড় দিয়েছে এটা বুঝতে পারে। কারণ এখান থেকে যে উদ্দীপনাটা গেছে, উদ্দীপনাটা যখনই মস্তিষ্কে গেছে, মস্তিষ্কটাকে প্রসেস করছে, কম্পিউটারের সিপিইউ যেরকম প্রসেস করে একটা ডাটা প্রদান করে, মস্তিষ্ক ঠিক ওরকম একটা ডাটা প্রদান করছে যে এটা একটা মশার কামড় হতে পারে। তখন কি করছে, আবার সে একটা রিপ্লাই দিছে তার হাতকে, তার অন্য একটা হাতকে, যে এটাকে কি করো, তাড়াই দাও বা মেরে ফেলো। তাহলে সেই ক্ষেত্রে এই মূলত এই কাজটা, মেইন নিয়ন্ত্রণটা, মেইন কাজটা কিন্তু করেছে মস্তিষ্ক, যা কম্পিউটার সিপিইউর মতো কাজ করে থাকে। তাহলে সেই ক্ষেত্রে এই মস্তিষ্ক আসলে মূলত তিনটা, ওই যে বলছিলাম যে স্নায়ুরজ্জুর তিনটি বিষম খণ্ড স্ফীত হয়ে এটা গঠন করছে। আসলে মূলত মস্তিষ্কের গঠনটা যদি আমরা একটু দেখতে চাই, এটা মস্তিষ্ককে যদি আমরা স্বাভাবিকভাবে চিত্র আঁকাইতে চাই, দেখো এইভাবে যদি আমি এটাকে একটু আঁকাইতে চাই, মূলত গঠন, এটা একটা যদি মস্তিষ্ক হয়, মস্তিষ্কের মূলত তিনটা অংশ থাকে, যার সবচেয়ে বাইরের যে অংশটা, প্রথম যে অংশটা, এটাকে বলা হয় অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক। মাঝের যে অংশটা, এটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক। আর শেষের অংশটা, সবচেয়ে নিচের অংশটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। ইংলিশটা আমি বলা হয় ফর ব্রেন, মিড ব্রেন এবং হ্যান্ড ব্রেন। বলা হয় প্রোসেনসেফালন, মেসেনসেফালন এবং রম্বেনসেফালন। অগ্র মস্তিষ্ক কি? মস্তিষ্কের বাহির দিয়ে যে বৃহৎ অংশটা, এই বৃহৎ অংশটাই মূলত আসলে অগ্র মস্তিষ্ক। এর যে ভিতরে আরো নিচে বা মাঝে যে অংশটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, তারপরে সবার নিচে যেটা শেষ সুষুম্না কাণ্ডের সাথে সংযুক্ত হয়, অর্থাৎ মেরুদণ্ডের এই অংশে এসে সংযুক্ত হয়, এই অংশটুকু হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আবার তিনটা অংশ থাকে। আমরা একটু দেখি, এখানে চিত্রটা দেখছো, অগ্র মস্তিষ্কের আবার অগ্র মস্তিষ্কের আবার তিনটা অংশ। একটা হচ্ছে সেরেব্রাম, আর হচ্ছে থ্যালামাস, আর হচ্ছে হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কেরও তিনটা অংশ। একটা নাম হচ্ছে সেরেব্রাল প্যাডাঙ্কল, আর হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, আর হচ্ছে কর্পোরা কোয়াড্রেজেমিনা। মধ্য মস্তিষ্কের তিনটা অংশ, একটা হচ্ছে সেরেব্রাল প্যাডাঙ্কল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, আর হচ্ছে কর্পোরা কোয়াড্রেজেমিনা। পশ্চাৎ যে মস্তিষ্ক, পশ্চাৎ অংশটারও তিনটা অংশ।
একটা হচ্ছে সেরেবেলাম, আর হচ্ছে পঞ্চ, আর হচ্ছে মেডুলা অবলঙ্গটা। তাহলে মস্তিষ্কের প্রধান তিনটা অংশ বলছিলাম, অগ্র মস্তিষ্ক বা ফরব্রেইন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন এবং পশ্চাৎ মস্তিষ্ক বা হিন্ড ব্রেইন। পশ্চাৎ মস্তিষ্কের কয়টা অংশ বলছি, সরি অগ্র মস্তিষ্কের তিনটা অংশ বলছি, একটা হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের তিনটা অংশ হচ্ছে সেরেবেলাম, সেরেব্রাল প্যারাঙ্কল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, আর একটা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা। পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ, একটা হচ্ছে সেরেবেলাম, পন্স, আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। যেহেতু আমাদের ক্লাসে একটা সময় নির্ধারিত আছে, এটা একটা ডিটেলস আলোচনা, এটার জন্য নেক্সট ক্লাস হয়তো নিতে হবে। আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ এই মস্তিষ্কের গঠন এবং কাজ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই ঘরে থাকবে। এই পরিস্থিতিতে ঘরে থাকাটাই আমাদের জন্য উপযুক্ত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।